স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়কের সাভারে সড়ক দুর্ঘটনায় ৩টি যানবাহনে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়, যা প্রথমে একটি বাসে, পরে পেছনে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন ৩টি। ঘটনাস্থল থেকে ৪ জনের অঙ্গারদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শ্যামলী বাসের সামনে কিছু অংশ পুড়ে গেছে, আর মাঝখানে যে বাসটা ছিল ওই বাসটা পুরোপুরি পুড়ে গেছে, আর অ্যাম্বুলেন্সটা একেবারে দুমড়ে মুছে সব পুড়ে গেছে। যেমন একটা ম্যাল ঠুকতে সময় লাগে, তার অত সময় লাগেনি। তার ভিতরে যখন তখন গাড়িতে আগুন ধরে গেছে। তারপর পিছনেরটাই জুমুর পরিবহনে লাগার সাথে সাথে মনে করেন জানলা দিয়ে দরজা দিয়ে বেরোতে পারছে, অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ বেরোতে পারেনি। বাসের যাত্রীরা জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে নামার সময় আহত হন অন্তত ৭ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই বিপ্লবের পর রাষ্ট্রপক্ষে নতুন আইনজীবী নিয়োগের পর বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি আজ। ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আদালতের কার্যক্রম এখনও শুরু হয়নি। এ মামলায় আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানিয়েছেন, আদালতে আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ২৭শে জুলাই বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। এখনও চলছে মামলাটির সাক্ষ্য গ্রহণ। চাঞ্চল্যকর এই মামলার ১,১৬৪ সাক্ষীর মধ্যে ১৫ বছরে সাক্ষ্য দিয়েছেন মাত্র ২৭৩ জন। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যা করা হয় ৫৭ কর্মকর্তা সহ ৭৪ জনকে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা ২টি মামলার বিচার শুরু হয় একসাথে। ঢাকার আলিয়া মাদ্রাসায় মাঠ থেকে অস্থায়ী আদালত সহ বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন, এতদিন পর আজ হঠাৎ এই দাবি নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের বাধা কেন? শান্তা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ঢাকার আলিয়া মাদ্রাসায় অবস্থিত অস্থায়ী যে আদালত, যেখানে বিশেষ ট্রাইব্যুনাল ২ বসিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা যে বিস্ফোরক মামলাটি, সেটি কার্যক্রম চলছিল। আপনি জানেন যে জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতির কারণে নতুন করে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের নিয়োগ যদি কিছুটা বিলম্বিত হয়, মাঝপথে এই যে বিচারিক প্রক্রিয়া সেটি কয়েকটি গিয়ে যে তারিখ সেটি কিন্তু পিছিয়ে যায়। এরপর আজ কিন্তু এখানে সকালে যে আদালত অস্থায়ী সেটি কিন্তু বসবার কথা রয়েছিল। তবে হঠাৎ করেই আলিয়া মাদ্রাসা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দাবির মুখে কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তারা দাবি জানাচ্ছেন এখান থেকে তাদের মাঠকে ছেড়ে দিতে হবে এবং এই বিচার প্রক্রিয়াটি, এই অস্থায়ী যে আদালতটি সেটি এখান থেকে সরিয়ে নিতে হবে। এবং এই মুহূর্তে যেহেতু এই বিচার প্রক্রিয়াটি বন্ধ রয়েছে এবং তারা সড়ক অবরোধ করেছেন, সেখানে কিন্তু সেনা সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তারা তাদেরকে পুলিশকে সাথে নিয়ে এই বিষয়টিকে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে যদি আমরা একটু দেখাতে চাই, কথা বলছেন একজন পুলিশ কর্মকর্তা, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আদালত এখান থেকে সরিয়ে নেওয়ার সেই ক্ষমতা বা সেই অথরিটি তো আমাদের নেই। আজকে আপনারা এখানে করবেন, পরবর্তীতে যে আরেকজন করবে না, আরেকদিন আসবে না, 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, তাহলে সেটা বলেন। আমরা আজকে আপনাদেরকে রিসপেক্ট করে ধরে ছেড়ে দিলাম, কিন্তু ঠিক 1 মাস পরে শান্তা, শুনছিলেন যে এখানে যে আসলে সমঝোতার চেষ্টা সেটি কিন্তু একরকম তর্ক বিতর্কের মধ্যে গিয়ে ঠেকেছে। উভয় পক্ষকে আসলে এই যে দাবি এবং গিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটি কিন্তু এখন পর্যন্ত
চলছে, কখন আসলে শিক্ষার্থী যারা রয়েছেন এই মাদ্রাসায় তারা এই বিষয়টি মেনে নেবেন সেটি বলা যাচ্ছে না, এবং হচ্ছে গিয়ে বিচারিক যে প্রক্রিয়াটি আসলে কখন শুরু হবে সেটিও নিশ্চিত করা যাচ্ছে না। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি, বিচার প্রক্রিয়া শুরু হওয়া মাত্র আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। শান্তা। লিটন, আপনাকে ধন্যবাদ। বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে পরিবার ও স্বজনরা। দাবি আদায়ের রাতভর শহীদ মিনারে অবস্থান নেন তারা। বলেন, বিচার ব্যবস্থায় প্রহসনের মাধ্যমে বিডিআর সদস্যদের কারাবন্দী করে রাখা হয়েছে। তাদের দাবি, বিদ্রোহ চলাকালে 18,000 সদস্যের মধ্যে অনেকে পিলখানায় ছিলেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বুধবার রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে এমন অবস্থান কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের। আছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার সহ সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে এই কর্মসূচি। তাদের নিজেদের কোর্টের ভেতরে নিজেদের মতো করে বিচার করছে। আমাদেরকে তো বাইরে থেকে কোনো অ্যাডভোকেট নিয়োগ দেওয়ার মতো সুযোগ আমাদের দেয় নাই। যে যারা আমাদেরকে এই প্রহসনমূলক বিচারের সম্মুখীন করে আমাদেরকে বিচার করেছে, এটা যদি প্রহসনমূলক হয় তারাও বিচারের সম্মুখীন হবে। মূলত বিডিআর হত্যা মামলার কাজ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্বজনরা। এবার বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার চেয়ে আন্দোলনে তারা। আমাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হলো, এর আমরা ন্যায় বিচার চাই এবং আমাদের পুনর্বহাল চাই। আমরা মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল, পুনর্বাসন ও পিলখানা হত্যা মামলায় ন্যায় বিচার চান তারা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। কিভাবে মুক্তি দিবেন, কোর্টের মাধ্যমে দিবেন না কিভাবে দিবেন, কোথায় কোর্ট করে দিবেন, সেটা আপনার জাতির কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই মুক্তির ব্যবস্থা করেন। যদি জামিনের রায় ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি রায়টা যদি ভালো না হয় আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই নানাভাবে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি তাদের। আহ্বান জানান ন্যায় বিচারের পক্ষে জনমতের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাকিব, গণজমায়েতে কারা উপস্থিত আছেন, আর আজ তো পিলখানা মামলার একটি রায় আছে, কি বলছেন বক্তারা? আপনাকে ধন্যবাদ। আসলে এখানে পিলখানা হত্যা মামলায় যারা কারাবন্দী রয়েছেন তাদের স্বজন এবং পরিবারের সদস্যরা কিন্তু গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত কারাবন্দী যারা রয়েছেন তাদের মুক্তির দাবিতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রাত থেকে টানা গণ অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এবং শুধু যারা কারাবন্দী রয়েছেন তাদের মুক্তির পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল এবং পুনর্বাসন সহ 3টি দাবি আসলে তারা তুলে ধরেছেন। এবং এখানে যারা স্বজন এবং পরিবারের সদস্য রয়েছেন তারা যেটা দাবি করেছেন যে তৎকালীন বিগত 15 বছর তৎকালীন সরকার বিচার ব্যবস্থা প্রহসনের মাধ্যমে কিন্তু আসলে তাদের কারাগারে পাঠিয়ে দেয়, এবং যে 18,000 সদস্যকে কারাগারে সাজা দেওয়া হয়েছে সে 18,000 সদস্যদের মধ্যে কিন্তু অনেকেই তখন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ছিলেন না, অনেকে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। তো এখন এখানকার যে স্বজন এবং পরিবারের সদস্যরা সবার কিন্তু একটাই দাবি যে যারা কারাবন্দী রয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে মিথ্যা মামলা বাতিল করতে হবে, চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই অবস্থান কর্মসূচিতে কিন্তু শুধু স্বজন এবং পরিবার নয়, এখানে যারা চাকরিচ্যুত সদস্য রয়েছেন বিডিআরের তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারাও তাদের সাথে সংগতি জানিয়েছেন। এখানে সকাল থেকে কালকে রাতের পর যখন কিছু লোক এখানে সব পরিবার এবং সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং সকালের পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। সকালের পর থেকে বেলা বাড়তে বাড়তে এখন কিন্তু আসলে স্বজন এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন তারা সবাই কিন্তু আসলে আস্তে আস্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জমায়েত হচ্ছেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে এই মুক্তি এবং যারা কারাবন্দী রয়েছেন তাদের মুক্তি প্রত্যাশা করছেন। তো এখন পর্যন্ত আসলে যদি আমি বলি তাহলে
এই যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তাদের নানা প্রশ্ন রয়েছে এবং তারা এই বিচার প্রক্রিয়ার বিষয়টি নিয়ে তারা সন্দেহান এবং তারা বলছেন যে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার তারা চান এবং ন্যায় বিচারের মাধ্যমে যেন এই যে যারা কারাবন্দী রয়েছেন তাদের যেন মুক্তি দেওয়া হয় এবং মুক্তি যদি না হয় এবং তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান কর্মসূচি তারা চলমান রাখবেন। পরবর্তী টাইমে কিন্তু আরো বড় ধরনের কর্মসূচি তারা দিবেন যদি দাবি পূরণ না হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন চিকিৎসকরা। এদিকে দলীয় প্রধান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আবার গণতন্ত্র ও জনগণের রক্ষায় কাজ করবেন এমন আশা করছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলবে চিকিৎসা। এজন্য চলছে পরীক্ষা নিরীক্ষা। 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে উচ্ছ্বাসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের সাংগঠনিক তৎপরতার পাশাপাশি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এমন এক সময়ে তিনি বিদেশে গেলেন যখন দেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ। তাই চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে বিএনপির ভেতরে বাইরে স্বস্তির পাশাপাশি আছে উদ্বেগ উৎকণ্ঠাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়াকে কেন্দ্র করে অনেকের মনে প্রশ্ন জেগেছে দলটিতে কোনো শূন্যতা তৈরি হবে কিনা। তবে পরিবেশ পরিস্থিতি আর সাম্প্রদায়িক রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার ফেরা না ফেরা নিয়ে এরই মধ্যে আলোচনার ডালপালা মেলতে শুরু করেছে। এত সব সমীকরণ এক কথায় উড়িয়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবেন, এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতাদের কেউ কেউ। শেখ হাসিনার পতনের পেছনে মূল নেতৃত্ব তো উনি দিয়েছেন আজকে বহু বছর ধরে। পুরো দলকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। -2 নিয়ে কে ভাবলো না সেগুলোতে বিএনপির কিছু আসে যায় না। বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে, বলছেন সংস্কারের কথাও। অন্যথায় দিয়ে রেখেছে আন্দোলনের হুঁশিয়ারিও, যার অগ্রভাগে থাকছেন খালেদা জিয়া। এমন বাস্তবতায় শুধু দলের নয়, রাজনৈতিক মাঠে খালেদা জিয়ার কোনো শূন্যতা নেই, এমনটি মনে করছেন সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি চিন্তা করছে, তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নামতে চায়, আন্দোলনে নামতে চায়। বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মাহবুবুর রহমান অবশ্য বলছেন, দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপির সমালোচনা করছেন। সেক্ষেত্রে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় কোনো শক্তি। বিএনপির সাথে সরকারের কোনো, আমি মনে করি না, গ্যাপ বিএনপিও করছে না, সরকারও করছে না। সুতরাং সরকারেরও এই ধরনের সিদ্ধান্ত না ঠিক হবে না যে বিএনপিকে বাইরে রাখি, বিএনপিরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না যে সরকারকে অসহযোগিতা করি। মঙ্গলবার রাতে ঢাকা ছেড়ে বুধবার বিকেল ৩টায় লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে স্থানীয় লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঝিনাইদহে শৈলকুপায় জনপ্রিয় হয়ে উঠছে কুমড়াবড়ি। চাহিদা বেশি থাকায় পরিসর বাড়ছে ব্যক্তিগত কারখানাগুলোর। এগুলোতে কাজ করে বাড়তি আয় করছেন স্থানীয় নারীরা। তবে পরিচ্ছন্নতার বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ কৃষি বিভাগের। সারি সারি সাজানো পাত্র ভর্তি ডাল। নারীরা সেই ডাল আর কুমড়াকুচি ভালোভাবে মিশিয়ে বড়ি বানিয়ে রোদে শুকাতে দিচ্ছেন। এমন চিত্র ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামে। কুষ্টিয়ার বিভিন্ন হাট থেকে মাসকলাই কিনে আনা হয়। এরপর ঝিনাইদহে শৈলকুপা সহ অন্যান্য এলাকার হাট ও গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় চাল কুমড়া। রাতে পানিতে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা হয় ডাল, সাথে দিনের বেলায় কুমড়া কুচি কুচি করে রাখতে হয়। বড়ি শুকায় যায়, উলট পালট করা লাগে। উলট পালট করার পরে আমি ওইগুলা হলোকে ঝাড়ার জন্য প্রস্তুত করি। এরপর মশারি আকৃতির জালের উপর বসিয়ে দেওয়া হয় তৈরি করা বড়ি। 3 দিন রোদ পেলে পুরোপুরি শুকিয়ে যায় সেগুলো। এরপর জাল থেকে ছাড়িয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এক একটা চাঙে এক একটা ইসে দেখা যাচ্ছে আপনার 2 কেজি 2.5 কেজি করে বড়ি তৈরি হয়। এই মহিলারা বড়ি দেয়, প্লাস 2-3 কাজের লোক আছে। কারখানা মালিকরা বলছেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী কুমড়া বড়ি পাঠানো হয় ঢাকা, খুলনা, মাগুরা সহ বিভিন্ন জেলায়। 20 কেজি করে কার্টন, 10 কেজি করে কার্টন তৈরি করে খুলনা, কুষ্টিয়া, তারপরে মাগুরা, ঢাকা এগুলো পাইকারি বিক্রি করে তারা নিয়ে যায়। বড়ি তৈরির কাজ করা নারীরা জানান, এতে ভালো পারিশ্রমিক পাচ্ছেন তারা। ডাল দিয়ে আর হলে আঙ্কার দিয়ে মিশিয়ে বড়ি দিয়ে। তবে কুমড়া বড়ি তৈরির ক্ষেত্রে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ উপজেলা কৃষি কর্মকর্তার। কুমড়া বড়ি উৎপাদনের সাথে জড়িত যারা, তাদেরকে কৃষি উদ্যোক্তার লোনের ব্যবস্থা করেছি এবং তাদের কাছে মানসম্পন্ন কুমড়া পৌঁছা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কুমড়া ও মাসকলাই দিয়ে তৈরি এই বড়ির প্রতি কেজি উৎপাদন খরচ 250 থেকে 300 টাকা, আর বিক্রি 350 থেকে 400 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের 1 নাগরিককে হেনস্থার অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। গেল রাতে বিমানবন্দরের 2 নম্বর অ্যারাইভাল গেটের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদ উদ্দিন। অন্য 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা মনোয়ারা বেগম, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইফসা জান্নাতুন নাইম। এই 5 যাত্রী নরওয়ে থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার আক্রমণের শিকার হন সাইদ উদ্দিন ও তার পরিবার। খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই নগরী সহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া, পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুন সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। গেল 5 মাসে জেলায় অন্তত 24টি হত্যাকাণ্ড হয়েছে। এতে শঙ্কা বাড়ছে জনমনে। 5ই আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর দীর্ঘ 5 মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। পলাতক ও জেলে থাকার চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করছে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। নাজুক পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। একটা দোকানে না, অনেকগুলো দোকানে হচ্ছে, অনেক দোকানে সকলে নীরব চাঁদাবাজির শিকার হচ্ছে। আমার কাছে চাঁদা চাইছে, আমি চাঁদা দিই নাই। আমি আজ প্রায় 2.5 মাসের উপরে দোকানে যাই না ওদের ভয়তে। অনেকেই আমাদের কাছে যে সংবাদ বা প্রশাসন যেটা জানাচ্ছে যে সব কাজ আমরা করতে পারছি না। অনেকেই পতিত স্বৈরাচারের দোসররা এখনো অবস্থান করছেন বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজির জন্য আপনারা যদি সচেষ্ট না হন, সেই সময় হয়তো আপনাদের এগেইনস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারপরেও খুব একটা উন্নতি হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির। যখনই অপরাধীরা অপরাধ করার ফলে শাস্তি পাবে, তখন সে নিজে এবং তাকে দেখা দেখি অন্যরাও আসলে অপরাধ করা থেকে বিরত থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জনগণ এবং পুলিশ হাত ধরাধরি করে কিন্তু চলা শুরু করছি আমরা, এবং রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে। খুলনা বিভাগের 9 জেলায় গেল 5 মাসে হত্যার ঘটনা ঘটেছে 209টি। ডিবিসি নিউজ ডেস্ক। পার্ক রক্ষায় রীতিমতো যুদ্ধাবস্থা।
রাজধানী কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্ক রক্ষায় তাঁবু গেড়ে প্রায় 1 মাস অবস্থান করছেন পরিবেশ কর্মীরা। অপরিকল্পিত উন্নয়ন কাজের জন্য পার্কটি এরই মধ্যে প্রায় ধ্বংসের পথে। কয়েকজন উপদেষ্টা আশ্বাস দিলেও প্রতিফলন দেখা যায়নি এখনও। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, নগরের ভেতরে এমনভাবে পার্ক ধ্বংস হতে থাকলে সামনে আসবে ভয়াবহ পরিস্থিতি। সারি সারি এমন তাঁবু দেখে অনেকেই ভাববেন হয়তো কোনো পর্যটক দল, কিন্তু বাস্তবতা হলো এরা সবাই পরিবেশকর্মী। রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জের গাছ কেটে এবং পার্ক ধ্বংস করে উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রায় 1 মাস ব্যাপী দিনরাত এভাবেই অবস্থান করছেন তারা। কারওয়ান বাজার এলাকায় একমাত্র পার্ক এই পান্থকুঞ্জ। এলাকার মানুষের নিঃশ্বাস ছাড়ার এই জায়গাটি এরই মধ্যে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে গাছপালা কেটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য এই পার্ক ধ্বংস করে শুরু হয়েছিল নির্মাণ কাজ। পরে পরিবেশ কর্মী এবং স্থানীয়দের প্রতিবাদে বন্ধ রাখা হয়েছে কাজ। এক্সারসাইজ করবে, সকালে বিকালে বাচ্চাদের নিয়ে এসে খেলবে, কনক্রিটের ভিতরে বন্দী হয়ে আছে মানুষ। নিঃশ্বাস নেওয়ার যে জায়গাটা, এটা অবশিষ্ট থাক, মানে এটা বেঁচে থাকুক আর কি। এই পান্থকুঞ্জ পার্ক যতদিন না পর্যন্ত জনগণ এবং নাগরিকের জন্য সবুজায়ন করে এবং ডিজাইন করা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই পার্কের অস্তিত্ব বিলীন হলে নিঃশ্বাস নেবার কিংবা শিশুদের খেলাধুলার জন্য আশপাশের কোথাও বিকল্প দেখছেন না স্থানীয়রা। মানে ব্রিজের জন্য কাজ চালানো হচ্ছে, আমরা খেলতেও পারি না, রাস্তাঘাটে খেলা লাগে, অন্য জায়গায় কোনো মাঠ নাই, খেলতে পারি না। আমাদের এই পার্কটা চাই, এটা খেলার জন্য, পাখির জন্য। এটা বন্ধতে অনেকেই রোগ অসুখ হয়ে বসতে করে কি আসতে পারে না। এখানে আশেপাশে কোনো পার্ক নেই আমাদের। পরিবেশ কর্মীদের অবস্থানের মধ্যেই সম্প্রতি পরিবেশ সহ বেশ কয়েকজন উপদেষ্টা এই এলাকা পরিদর্শন করে পার্ক রক্ষার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে তা মেলেনি এখনো। এলাকাবাসীর দাবি, আমাদের তরুণ পরিবেশ কর্মীদের দাবি যে এই পান্থকুঞ্জ অবিলম্বে অবমুক্ত করে এখানে আবার সবুজ ফিরিয়ে আনা হোক। বিগত 5-6 মাস ধরে সরকার ক্ষমতায় এসে পড়েছে, এখন কিন্তু পুনর্মূল্যায়ন করার হচ্ছে উপযুক্ত সময়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, উন্নয়নের নামে এভাবে পার্ক ধ্বংস হলে সামনে ভয়াবহ পরিস্থিতি হবে রাজধানীর। নাগরিক বিবেচনায়, পরিবেশ বিবেচনায়, প্রাণ প্রকৃতির বিবেচনায় সেখানে এই ধরনের নির্মাণ কাজ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরত থাকবেন এবং এই পার্কে, পান্থকুঞ্জ পার্কে তার পূর্ব অবস্থায় ফেরত নিয়ে যাওয়া হবে। পান্থকুঞ্জ রক্ষা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন পরিবেশ কর্মীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। 6টি দাবানল সক্রিয়। বনের আগুনে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস, সইন্স, হার্স এবং উডলি শহর। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। জোর করে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখ বাসিন্দাকে। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। প্যালিসেডস অঞ্চলের চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী বন থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক হাজার একর এলাকায়। এর মধ্যে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যালিসেডস শহর। সেখানে পড়ে গেছে 12,000-এরও বেশি একর জমি। একই পরিমাপে পড়ছে এটন শহরের এলাকা। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান, ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দাবানল। আগুন নেভাতে কাজ করছে হাজারো ফায়ার সার্ভিস কর্মী। বাতাসের বেগ অনেক থাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্বত এলাকাটি জুড়ে বাতাসের বেগ ছিল 100 কিলোমিটার। ফলে আগুন দ্রুত উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে 1000-এরও বেশি বসতবাড়ি সহ স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। চোখের সামনেই অঞ্চলটি রীতিমতো আগুনের ঝড়ে পরিণত হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে। আমার বাড়িটির বয়স 75 বছর, যা পুড়ে ছাই হয়ে গেছে, যা খুবই হৃদয় বিদারক। এদিকে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।